মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর কিচ্ছু হবে না এখানে, কোনো উকিল আমার আর কেস লড়তে রাজি হবে না বাবা। চলে যাও তোমরা, ওরা ওরা খুব সহজেই আমাকে দোষী প্রমাণ করে দেবে। আমার বাঁচার আর কোনো উপায় নেই বাবা, আমার সব শেষ। তুই কাঁদিস না মা, কিচ্ছু শেষ হয়নি, কিচ্ছু শেষ হয়নি। শেষ হয়ে গেছে বাবা, সব শেষ হয়ে গেছে। এবার আমাকে বাকি জীবনটা এই জেলেই কাটাতে হবে। বৌরানী হাট চুরি করেছে, জেলে থাকবে না তো কি পাঁচতলায় থাকবে? আমার মেয়ে হাট চুরি করেনি, আমার মেয়ে চোর নয়। মা তুই কোনো চিন্তা করিস না, আমরা কলকাতা থেকে গদাধর উকিলকে নিয়ে এসেছি। কি গদাধর উকিল তোর হয়ে এই আদালতে কেস লড়বে। মা তোকে নির্দোষ প্রমাণ করে তবে আমরা এখান থেকে যাবো। কি বললে বাবা? সত্যি আমার জন্য কলকাতা থেকে উকিল এসছে? গুড মর্নিং। মর্নিং। কি ব্যাপার? আপনি? উকিল বাবু, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। না, কেন? ওনার সাথে আপনার কি দরকার থাকতে পারে? সেটা না হয় আমি ওনাকেই বলবো। আপনি প্লিজ একটু বাইরে আসুন। না না উকিল বাবু, প্লিজ প্লিজ আপনি বাইরে যাবেন না, প্লিজ। কিরে তুই এরকম করছিস কেন? শান্ত হ। না মা, আমি শান্ত হতে পারছি না, আপনি প্লিজ বাইরে যাবেন না, প্লিজ। উকিল বাবু, অষ্টমী যখন বারণ করছে আপনার না যাওয়াই ভালো না? হ্যাঁ, এত ব্যস্ত হওয়ার কি আছে, দেখাই যাক না কি বলে। না না প্লিজ 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 যাবেন না, প্লিজ। আমার অষ্টমীর কথাটা শোন, যাস না এরকম করিস না। প্লিজ আমাকে একটু বাইরে যেতে দাও। তুই শান্ত হ মা। জানি না ঠিক হলো না বাবা, ওনাকে বাইরে যেতে দেওয়াটা একদম ঠিক হলো না, একদম ঠিক হলো না। এই যে কি বলছিলেন আপনি? বলবো তো, এত তারা কিসের আপনার? তারা মানে কি ব্যাপারটা কি, মানে কারা এরা, কি ব্যাপার? এরা কারা? বলছি আপনাকে, আসুন। হ্যাঁ, একদম চুপ। না কি কি একটা কোনো কথা না, ভালো করে শুনে রাখুন। এই কেসটা যদি আপনি লড়েন, তাহলে কলকাতায় আপনি ফিরবেন না, আপনার লাশ ফিরবে। আরে বাংলায় বললাম তো, বুঝতে পারলেন না? দেখুন, আপনি যদি বুঝতে পারেন তাহলে খুব ভালো কথা, আর যদি বুঝতে না পারেন তাহলে এবার দেখুন আপনি কি করবেন। আপনি তো শিক্ষিত মানুষ, পড়াশোনা জানেন, বেকার এইসব চুপ করে ভাসবেন না প্লিজ। চুপচাপ বাড়ি যান না, ব্যাগপত্র গুছিয়ে নিন, কলকাতায় ফেরত চলে যান আপনার বউ আপনার বাচ্চার কাছে। লক্ষ্মী ছেলের মতন, ঘরের ছেলে, ঘরে ফিরে যান, বুঝেছেন নিশ্চয়? সর্বনাশ, এই উকিলকেও বাড়ি পাঠিয়ে দিল ওরা। এবার কি হবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি এখানে? ওই যে মা, আমার যে ঝাড় দেয়াই কাজ, তাই ঝাড় দিতে এসেছি। কিন্তু বাইরে তো পাহারা আছে, ওরা তোমায় ঢুকতে দিল? ওদের কি সাধ্যি বল যে আমায় ঠেকায়? যেখানেই ময়লা হয় সেখানেই আমাকে পরিষ্কার করতে যেতে হয়। এখানটা তো খুব ময়লা হয়ে গেছে, তাই পরিষ্কার করতে এলাম।
কিন্তু তুই কাঁদছিস কেন বল দেখি? আমি হেরে গেছি জানো তো, বিনা দোষে এখন আমায় শাস্তি দেবে, আর সেটা আমাকে মেনে নিতে হবে। এত সহজে হার মানলে হয়? এই তো দেখ না, এত কাল ধরে নবগ্রামের ময়লা পরিষ্কার করছি, মাঝে মাঝে তো ক্লান্ত লাগে। কত বড় বড় ঝড়ঝাপটা গেছে এখান দিয়ে, তবু কি থামতে পেরেছি? হাল ছাড়তে পেরেছি? কিন্তু আমার যার কিছু করার নেই বুড়িমা, অনেক তো চেষ্টা করা হলো জানো। বাবা মা কলকাতা থেকে উকিলও নিয়ে এসেছিল, কিন্তু কিন্তু ওরা তাকেও। হেরে যাওয়া যে খুব সহজ রে মা, হারার আগে 10 বার ভাবতে হয়। কথায় আছে না, কেন পারিবে না তাহা দেখো শতবার। তার মানেই লড়াই করতে হবে। ঘুরে দাঁড়া, লড়াই কর, নিজের অন্তরের শক্তির ওপর বিশ্বাস রাখ। কখনো মুখ বুজে হার মেনে নিবি না, ঠিক পথের দিশা দেখতে পাবি। হতাশায় জড়তা আর কর্মেই মুক্তি মা, এই কথাটা সব সময় মনে রাখবি, তাহলেই দেখবি সব ঠিক হয়ে গেছে, আর কোনো বাধা নেই। জানবি সত্যেরই জয় হবে। ধ্রুবতারার মতো স্থির যে সত্য, তাকে খণ্ডাবে কে? আমি যাই, অনেক কাজ পড়ে আছে। ও বুড়িমা, তোমার বাড়ি কোথায় গো? শোনো না, কোথায় যাচ্ছ আমাকে বলে যাও, তোমার বাড়ি কোথায়? আমার প্রশ্নের উত্তরটা তো দিয়ে যাও। ও বুড়িমা, বুড়িমা, ও বুড়িমা, তুমি কোথায় থাকো? কার সাথে কথা বলছো কি জানি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। দেবস্মিতা, সায়েন্টিস্ট। হ্যাঁ, সাবজেক্ট কি ছিল? আমি কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে রিসার্চ করি। বিষয়টা খুব কমন টপিক না, আমাদের বাড়িতে যেমন কম্পিউটার থাকে সেগুলো হচ্ছে বেসিক ক্লাসিক্যাল কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটার অনেক বেশি ফাস্ট কাজগুলো করতে পারে। যেসব জটিল ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস হয় সেগুলো নর্মাল কম্পিউটারের থেকে কোয়ান্টাম কম্পিউটার অনেক অনেক গুণ ফাস্ট করতে পারে। এর সুবিধা কি? যেমন ধরুন আমরা ফেসবুকে পাসওয়ার্ড দিই, এটিএমে পিন দিই, এগুলো কিন্তু হ্যাক হয়। অনেক সময় আমরা খবর পাই যে হ্যাক হচ্ছে, কারণ এই যে পাসওয়ার্ড কম্বিনেশনটা আমরা জেনারেট করি, এটা কিন্তু আমাদের যে হ্যাকার আছে তারা ওটা বার করে ফেলে যে কি কম্বিনেশন হতে পারে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে। এবার কোয়ান্টাম কম্পিউটার এলে এত স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করা সম্ভব হবে যে এটা কিন্তু ইজিলি হ্যাক করা সম্ভব হবে না। একটা অসুবিধা থেকেই যায়, সেটা হচ্ছে এই যে কোয়ান্টাম কম্পিউটার, এটা কিন্তু এখনো খুব ছোট স্কেলে আছে। মানে আগে যেরকম কম্পিউটার খুব ছোট স্কেলে ছিল, আস্তে আস্তে এত ভালো জায়গায় এসছে। কোয়ান্টাম কম্পিউটার এখন খুব ছোট স্কেলে আছে। আমাদের মোবাইলে আমরা দেখি 1 GB 2 GB সব মেমোরি, তার থেকেও বেশি। এই 1 GB মানে কিন্তু 850 কোটি বিট। সেখানে আমাদের কোয়ান্টাম কম্পিউটারের সাইজ এখন 1000 বিট, 1000 কিউবিট, এরকম খুব ছোট। তো তার মধ্যেই আমরা রিসার্চ চালাচ্ছি যাতে সেটাকে আরও ভালো করা যায়। এবং এই কোয়ান্টাম কম্পিউটার কিন্তু লার্জ স্কেলে এখনও ইন্ডিয়ায় নেই, খুব স্মল স্কেলে আছে। আমরা কি করি, ইউএসএতে এরকম বড় বড় কোয়ান্টাম কম্পিউটার আছে যেখানে কিনা আমরা কিছু কাজকর্ম করতে পারি। ক্লাউড কম্পিউটিংয়ের থ্রুতে আমরা ওই কাজটা করি এবং এখানে রিসার্চ সেন্টার আছে। আমি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে রিসার্চ করছি। কলকাতাতেই আছো? কলকাতাতেই আছি এখনো। হ্যাঁ। তো কি বিষয় নিয়ে ছোটবেলা থেকে পড়াশোনা করেছো? এইচএস এর পর আমি কম্পিউটার সায়েন্স নিয়ে বিএসসি করি বেথুন কলেজ থেকে। তারপর ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে ওটা, ওখানে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হই, গোল্ড মেডেলিস্ট। দেন পোস্ট গ্রাজুয়েট বিটেক করি, তারপর গেট ক্র্যাক করি, গেট এক্সাম, গভর্নমেন্ট ফেলোশিপ নিয়ে এমটেক করি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। ইন দ্য মিন টাইম ওই সময় আমি পার্ট টাইম কলেজেও পড়াতাম অল্প স্বল্প, আর নেট সেট এই এক্সামগুলো ক্র্যাক করি। এবার এই করতে করতে যা হয়, আমার সব বন্ধুরা চাকরি পেয়ে গেছে, আমি তখনও পড়াশুনো করছি। তো তারপরে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটেরই এন্ট্রান্স দিই, ওখানে গভর্নমেন্ট ফেলোশিপ নিয়ে আমি পিএইচডি করাটা শুরু করি। ইন দ্য মিন টাইম আমার বিয়ের কথাবার্তা চলতে থাকে। তো বিয়ে হয় আমার অ্যারেঞ্জড ম্যারেজ। বিয়ের পরেও পুরো দমে কাজ চালিয়ে যেতে পারি এবং তার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করি আমার শ্বশুর শাশুড়ির আর হাজব্যান্ডের। এরা এত বেশি সাপোর্ট দিয়েছে যে আমি যাদবপুর থেকে ডেইলি ডানলপ আসি, আমার 2.5 ঘন্টা লাগে আসতে যেতে এবং কাজের ওখানে বিশাল একটা টাইম। এই পুরো টাইমটা কিন্তু আমার এখন মেয়ে আছে, 2 বছরের মেয়ে,
সেই মেয়েকে কিন্তু ওরাই সামলায়। আর সব থেকে যেটা বড় কথা, আমার হাজব্যান্ড একজন ইকুয়াল প্যারেন্ট, মানে আমি যা যা পারি একজন মা হিসেবে ও সব কাজ পারে। সাপোর্ট সকলের থেকে লাগে। হ্যাঁ, মাঝে মাঝে বাইরেও যেতে হয়। যেমন আমার মেয়ের যখন 1 বছর বয়স, তখন আমাকে ইউরোপে যেতে হয়েছিল আমার একটা রিসার্চের জন্য। তো তখন আমার বাবা মার কাছে মেয়ে কিছুদিন ছিল, আমার শ্বশুর শাশুড়ির কাছে ছিল, সবাই ভীষণ সাপোর্ট করেছে। এখন পরবর্তী লক্ষ্য কি দেবস্মিতার? আমার পিএইচডি একদম শেষের পথে, আমি এই বছরই সাবমিট করব। তারপরে রিসার্চেই থাকতে চাই, এখন রিসার্চ করছি, এরপরেও রিসার্চেই থাকতে চাই। আর আরেকটা কথা বলতে চাই সবাইকে, যে এই যে বাচ্চা নিয়ে কাজ করা, মানে এটা খুব ডিফিকাল্ট, কিন্তু ইম্পসিবল না, কারণ সবাই করছে। কিন্তু এটা কিন্তু দুদিকেই কিছু কিছু জিনিস ছাড়তে হয়। যেই হোম মেকার মা সারাদিন তার বাচ্চাকে দেখতে পাচ্ছে, চোখের সামনে বড় করতে পারছে, নতুন নতুন জিনিস বানিয়ে খাওয়াতে পারছে, আমি কিন্তু সেটা পারি না, আমাকে সেই দিকেও ছাড়তে হয়। মাঝে মাঝে খুব খারাপ লাগে, কষ্ট হয় বাচ্চাকে ছেড়ে যখন থাকতে হয় দিনের পর দিন। আমরা মেয়েরা কিন্তু সবই পারি, কর্মক্ষেত্রে, ঘরে, বাইরে, সব কিছুতে, সব জায়গাতে সমান তালে ব্যালেন্স করে এগিয়ে যাচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। প্রিয়াঙ্কা, কথা পরে বলবো, একটা চণ্ডী পাঠ শুনি। ওম নমঃ চণ্ডিকায় নমঃ। ওম জয়ত্মং দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। বিভিন্ন পুজোর বিভিন্ন মন্ত্র কিভাবে মনে রাখো প্রিয়াঙ্কা? আমাদের বাড়ির কাছেই একটা খুব জনপ্রিয় কালী মন্দির আছে, শকুন্তলা কালী মন্দির, কোন্নগরের শ্রী শ্রী রক্ষা কালী মাতার মন্দির। প্রথমে ছিলেন আমার ঠাকুর দাদা, ওখানকার প্রধান পুরোহিত, তারপরে আমার বাবা। ছোটবেলা থেকেই দেখেছি, বাবা চাকরিও করতেন, তার পাশাপাশি পুজোও করতেন। আমার মা চণ্ডীপাঠ মানে তুখোর, মানে বিভৎস উচ্চারণ, সেই শুনেছি। মায়ের বাবা নিজস্ব টোল আছে, মামা সংস্কৃতর টিচার্স, মানে স্কুল শিক্ষক, হেয়ার স্কুলের টিচার। মাইমা উনিও টিচার সংস্কৃতর। মানে ছোটবেলা থেকেই বেড়ে ওঠাটা পুরো সংস্কৃতর চারিদিকে মন্ত্র শুনে শুনে। তারপর দিদা যে পড়াশুনো করেনি জীবনে, সেও সমস্ত গল্প জানে। আমি তখন ভাবলাম যে সবাই জানে সংস্কৃত, তাহলে আমারও জানা উচিত। আমিও ব্যাপারটার উপর আরও আগ্রহ দেখালাম। আরও তারপরে এমএতে ভর্তি হলাম ক্যালকাটা ইউনিভার্সিটিতে। এমএ পাশ করলাম ফার্স্ট ক্লাস নিয়ে। তখনও আমি পুজো করতাম না, বিভিন্ন জায়গায় স্কুলে কলেজে ইন্টারভিউ দিচ্ছি, কলেজে গেস্ট লেকচারার, তারপর নেট দিচ্ছি, সেট দিচ্ছি। তারপরে একদিন আমার দাদুরই একজন শিষ্য, ও আমাকে বললো তারা মায়ের পুজো করব, আমি পুজো করব, তুই আমাকে চণ্ডীপাঠ কর। আমি বললাম চণ্ডীপাঠ আমি জীবনে কিন্তু কোনোদিন করিনি, আমি পারবো? তুই সংস্কৃততে এমএ করেছিস, তুই নিশ্চয়ই পারবি, তুই চেষ্টা কর। তখন শাশুড়ি বলছে, শ্বশুর বলছে, হাজব্যান্ডও বলছে হ্যাঁ করো, তোমার থেকে আমিও শিখে নেবো। তারপরে তো শুরু করলাম, সেদিনকে গেলাম তারা মায়ের পুজোতে, চণ্ডীপাঠ হলো, সবাই তো খুব উৎসাহ দিচ্ছে, দারুণ চণ্ডীপাঠ হয়েছে। প্রথম পুজো তুমি কি পুজো করেছিলে? চণ্ডীপাঠ দিয়েই শুরু। আর মূর্তি পুজোও করা হয়? হ্যাঁ, সব রকম ঠাকুরের মূর্তি পুজো করো? সব পুজোই। বিয়েও দিচ্ছি, অলরেডি 3-4টে বিয়ে দেওয়া হয়ে গেছে। সামনের নভেম্বর ডিসেম্বর পুরো প্যাক শিডিউল, কোনো বিয়ে ডেট ফাঁকা নেই। সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো প্রচন্ড ডিমান্ড, খুঁজে পাওয়া যায় না পুরোহিত মশাইকে, তখন কি অবস্থা হয় তোমার? লক্ষ্মী পুজোটা যেহেতু বাড়িতে পুজো হয় আমার, ওই জন্য খুব একটা আমি যাই না বাইরে, কারণ বাড়ির লক্ষ্মী পুজো আমি একবার আমি করেছি। তারপরে সরস্বতী পুজোর ক্ষেত্রে বলি, আমি যেই স্কুলে চাকরি করি এখন বর্তমানে, কোন্নগর শ্রী অরবিন্দ বিদ্যাপীঠ, গত 2 বছর ধরে স্কুলের পুজো আমি করি। স্কুলের যিনি স্যার আছেন, হেড স্যার, উনি বলেছেন প্রিয়াঙ্কা তোমাকে কিন্তু আমাদের স্কুলের পুজো করতে হবে। আমি যেই স্কুলে পড়তাম, নবগ্রাম হিরালালপাল বালিকা বিদ্যালয়, দিদিভাইরাও ফোনে কন্ট্যাক্ট করেছেন, তুই আমাদের প্রাক্তন ছাত্রী, আমাদের স্কুলের পুজো তুই করবি। আমি মনে করি একজন পুরুষ যখন পৌরোহিত্য করতে পারবে, মন্ত্র উচ্চারণ করে দেবদেবীর আরাধনা করতে পারবে, একজন মহিলা হিসেবে তারও উচিত, তারও অধিকার আছে অর্জন করার, যে দেব বা দেবীকে নিজের ভক্তি ভরে মন্ত্র বা স্তোত্রের মাধ্যমে আরাধনা করে ডাকতে পারবে। শুধুমাত্র জোগাড়ের মধ্যে মহিলারা আটকে থাকবে, মহিলারা পৌরোহিত্য করবে। প্রাক বৈদিক যুগে, মানে বৈদিক যুগের শুরুতে কিন্তু মহিলারা পুজো করতেন। খুব ভালো লাগলো পরিচয় হয়ে, নতুন ধরনের একটা গল্প শুনলাম। ভালো থেকো তুমি।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। आओ ना गले लगा लो ना, लगे बुझा दो ना, ओ जाने जा तुमने जो अगन लगाई है, तो छू के देखो ना कहाँ कहाँ। देखो सीने में कैसे हलचल मची है, ओ साजना पापा पापा देखो सीने में कैसे हलचल मची है, ओ साजना। আজকে আমাদের মধ্যে রয়েছে মর্মিতা মিত্র। মর্মিতা, এই নামটা কে রেখেছিল? আমার এই নামটা রেখেছিল বাবা। কারণ বাবাকে খালি বলতাম আমার নামকে উচ্চারণ করতে পারে না, খালি মৌমিতা মৌমিতা বলে। বাবা বললো যে মর্মিতা মানে হচ্ছে যে মেয়ে বা মায়েদের মর্ম বোঝে তাকে বলে হয়। দুজনের মধ্যে দেখা হলো, হ্যাঁ ও হোয়াটসঅ্যাপ করলো, হ্যাঁ তারপরে কি সব স্মুথ ছিল? না, তারপরে সবটা স্মুথ ছিল না। অ্যাকচুয়ালি আমার মা বাবা ওকে পছন্দ করতো অ্যাজ এ হিউম্যান বিং, নট অ্যাজ এ জামাই। ছেলে ভালো কিন্তু জামাই না। জামাই নয়, কারণ আমার বাবা মিউজিক্যাল প্রফেশনে মেয়েটাকে কি করে রাখতে পারবে কিনা ঠিকভাবে আমি যেভাবে রেখেছি এতদিন, তিনি তো আমার ব্যাকগ্রাউন্ডটা জানতেন না, তিনি শুধু ওই 4 ঘন্টার টাইমটুকুই আমাকে দেখতেন। হ্যাঁ, এই কারণে হয়তো ওনাদের দিক থেকে ভেবেছে যে আমার মেয়েকে এই পাত্রের হাতে দেওয়াটা সঠিক হবে না। হিউম্যান বিং আমাকে ওরা বাড়িতে একদিন বলে দিলাম যে আমি যদি বিয়ে করি তাহলে ওকেই বিয়ে করব, নয়তো আমি কাউকে বিয়ে করবো না। আর বাবা সেদিন খুব দুঃখ পেয়েছিল, বাবা অভিমান করে আমাকে বলেছিল তোমার যদি ওকেই বিয়ে করতে হয় তাহলে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম দাদা। তারপরে বাড়ি থেকে বেরিয়ে এলে কি করলি? বাড়ি থেকে বেরিয়ে একটা গাড়ি রিজার্ভ করে জামা কাপড় একটা লাগেজে ভরে টরে আমি তো সোজা ওর বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে ওকে বললাম যে তুই কি আজকে আমায় ঘরে তুলবি? যদি না তুলিস তাহলে আমার বাবাও আমার ঠিকানা পাবে না, তুইও আমার ঠিকানা খুঁজে পাবি না। আমার রিসেপশন যেভাবে হয়েছিল, আমাকে অনেকে ফেসবুকে ছবি পোস্ট করার পর বলেছিল কিরে তোর বিয়ে হয়ে গেল জানালি না। কিন্তু আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে। দাদা 5 বছর কেটে গিয়েছে, কিছু ঠিক হয়নি। 5 বছর মা বাবার সঙ্গে কোনো রিলেশন নেই? এই 5 বছর আমি বাবা মাকে ছাড়া কাটিয়েছি পুরোটাই। বাবা ভেতর থেকে যে আঘাতটা পেয়েছিল সেটা বাবা নিতে পারেনি। মর্মিতা, কতদিন ধরে গান বাজনা করছো তুমি? যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন জন্মদিনে বাবা আমায় একটা হারমোনিয়াম গিফট করে। তো সেই হারমোনিয়াম নিয়ে মা সকালবেলা ওই ভোর 5টা 5:30টার দিকে উঠে সারেগামা পাধানিসা শেখানো শুরু করলো। এবার কয়েকদিন ওঠার পরে আমি আর সকালে উঠতে পারি না। এই করে মনে হলো যে না ঠিক আছে, একটা টিচার রাখা দরকার যেখানে বিকালবেলা এসে আমায় গানটা শেখাবে। সেই করে আমার একজন স্যার রাখা হলো। সেখান থেকে গানটা টুকটুক করে শিখেছি এবং বেসিক্যালি আমি ক্লাসিক্যালে যেটা 6th ইয়ার কমপ্লিট করা সেটা করেছি, রবীন্দ্রসঙ্গীতে 5th ইয়ার পর্যন্ত কমপ্লিট করেছি। সেখান থেকে আজকের ডেটে দাঁড়িয়ে দাদা আমি একজন সিঙ্গার লাইভ পারফর্মার। আমাকে আমার বেশিরভাগ অনুষ্ঠান হয় আসামে। আসাম বাংলার বুকে আমি দাপিয়ে অনুষ্ঠান করে বেড়াচ্ছি। আমার জীবনে এর থেকে বড় অ্যাচিভমেন্ট মনে আর কিছু হতে পারে না আমার মনে। আমি সব ভুলে যাই জীবনে যখন রাত্রিবেলায় উঠে অত মানুষ দেখি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলো আজকে কি ভিক্ষা চাওয়ার জন্য ফোনটা করেছো? কৌশিকী, প্লিজ দিব্যা চিৎকার করো না, একদম চিৎকার করো না। আমি ওই উঁচু ভয়েসটা টলারেট করতে পারি না। বলো কেন ফোন করেছো? আমার লোক তোমার অফিসে গিয়েছিল, প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে কার্ড দিয়ে এসেছে, প্রত্যেককে বলে এসেছে যে আমাদের বিয়ে, তোমার এক্স হাজবেন্ডের সাথে আমার বিয়ে। ঢিটি পড়ে গেছে অফিসে। আমার বিয়ে নিয়ে একটা ফিচার বের করছি, সুন্দর একটা লেখা বের করছি, দিব্যা সেনের বিয়ে প্রখ্যাত উপন্যাসিক সমরেশ চট্টোপাধ্যায়ের সাথে। তোমার অফিসে একেবারে হাসাহাসি হচ্ছে, যাতা হচ্ছে, কি যেন বলে, খিল্লি হচ্ছে। ল্যাঙ্গুয়েজ ঠিক করো দিব্যা সেন, ল্যাঙ্গুয়েজটা ঠিক করো, তারপরে আমার সাথে কথা বলো। আরে ল্যাঙ্গুয়েজে কি বা আসে যায়, আসল কথাটা ভাবো। ডিপার্টমেন্টের প্রত্যেকটা লোকে জানে তোমার হাজবেন্ডের সাথে
আমার বিয়ে হচ্ছে। সেকেন্ড হ্যান্ড মানে? দিব্যা, সেকেন্ড হ্যান্ড জিনিস তুমি খুব পছন্দ করো। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। তবে আমার কেন জানি না মনে হচ্ছে জানো তো, যে এই জন্মে তোমার আর এই স্বাদটা পূরণ হবে না। কেন? কেন আমার স্বাদ পূর্ণ হবে না কেন? দিব্যা সেন, সমরেশ একটা রক্ত মাংসে গড়া মানুষ, বুঝতে পারছো? সে কোনো যন্ত্রের সাথে একটা সংসার করতে পারে না। হোয়াট ডু ইউ মিন বাই যন্ত্র? আমি যন্ত্র? তাছাড়া আর কি দিব্যা? প্রাণহীন একটা যন্ত্র তুমি, জাস্ট একটা যন্ত্র। না হলে অফিসের লোক পাঠিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে তোমার বিয়ের কার্ডটা অ্যাটলিস্ট বিলি করতে পারতে না তুমি। অ্যাটলিস্ট এটা ভাবতে যে যাকে তুমি অপমান করছো, যাকে তুমি অসম্মান করছো, যাকে তুমি সকলের সামনে উপহাসের পাত্রী বানাতে চাইছো, সে একজন মহিলা। সেটুকু সেন্স তোমার নেই দিব্যা, সেটুকু বোধ তোমার নেই। আর একটা কথা দিব্যা সেন, আমি চাইলে না তোমাকে শুধু তোমার এই বিজনেসটা, পুরো বিজনেসটাকে জাস্ট তোলপাড় করে দিতে পারি। ইয়েস, তোলপাড় করে দিতে পারি, কারণ সেইটুকু পাওয়ার কিন্তু আমার আছে। বাট না, সরীসৃপদের তো আমি মারি না, তাদেরকে আমি ছেড়ে রাখি। আমি দেখি তুমি কতটা ফনা তুলতে পারো। আর হ্যাঁ, এইভাবে আমাকে অসম্মান করে ফাইনালি তুমি কিন্তু নিজেকে অসম্মান করছো দিব্যা সেন। সমরেশ চট্টোপাধ্যায়কে বিয়ে করার জন্য তুমি পেপারে ম্যাগাজিনে কিছু লিখতে চাইছো না? মানে একটা গল্প লিখতে চাইছো, এই কুৎসিত একটা প্রেমের গল্প, একটা ত্রিকোণ প্রেমের গল্প লিখতে চাইছো, তাই না? তাতে কিন্তু তোমার মান বাড়বে না দিব্যা সেন। অবশ্য মান থাকলে তো বড্ড ঠুনকো, জানো তো, বড্ড সস্তা তুমি, বড্ড সস্তা। এনিওয়ে, গুড বাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা জগদ্ধাত্রী, তোমার মনে আছে তুমি আমাকে ভালোবাসতে, আমিও তোমাকে ভালোবাসতাম? মনে আছে তোমার? হ্যাঁ, তুমি আমার জন্য পাগল ছিলে, পাগলের মতন ভালোবাসতে তুমি আমাকে, মনে আছে তোমার? আচ্ছা ধরো আজকে যদি বিয়েটা আমাদের মধ্যে হতো, মানে তোমার সাথে আমার বিয়ে হতো, তাহলে তো বেবিটা আমাদের হতো। মাত্রা ছাড়িয়ে যেও না, সম্পর্কের সমীকরণটা মাথায় রাখো তুমি। তা না হলে কিন্তু তুমি আমাকে খুব ভালো করে চেনো, তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে এমন মার মারতে পারি ঠাকুরপো, এরপর কিন্তু তুমি চোখে সর্ষে ফুল দেখবে। না 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 জগদ্ধাত্রী, আমি এই সমস্ত কথাগুলো তোমার সাথে ঝগড়া করার জন্য বলছি না। ভগবান একই সঙ্গে একদিকে তোমাকে যেমন সন্তান দিচ্ছে, আরেকদিকে মুখার্জিদের অর্ধেক প্রপার্টিও দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলো তো, তুমি এটা ভোগ করতে পারবে? না মানে ডু ইউ থিঙ্ক সো, ডু ইউ রিয়েলি থিঙ্ক সো যে তুমি এই প্রপার্টিটা ভোগ করতে পারবে? পারবে না, পারবে না, ভোগ করতে পারবে না, কারণ আমি তোমাকে ভোগ করতে দেব না জগদ্ধাত্রী। আমি তোমাকে এই প্রপার্টি ভোগ করতে দেব না, আর আমি তোমার এই সন্তানকেও জন্মাতে দেব না। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি, ঠিকই বলছি। আমি তোমার বাচ্চাকে আমি জন্মাতে দেব না, কিছুতেই জন্মাতে দেব না। এই তোমার জন্য আমার জীবনটা পুরো ওলট পালট হয়ে গেছে। এই বাড়িতে আমার যে পজিশনটা ছিল, সেই পজিশনটা তুমি নিয়ে নিয়েছো, তুমি আমার জায়গাটা নিয়ে নিয়েছো, বুঝতে পেরেছো? হবে না, কিছুতেই হবে না। আমি তোমাকে এই বাড়িতে থাকতে দেব না, আর তোমার এই সন্তানকে আমি জন্মাতে দেব না। এই লিসেন, তোমার এই মাইনে পাওয়া কর্মচারী যে বরটা আছে না, তাকে নিয়ে তুমি এখান থেকে চলে যাবে। এন্ড বিলিভ মি, তার জন্য আমি গুটিও সাজাচ্ছি। যা বলার আমি তোমাকে বলে দিয়ে গেলাম, পারলে আটকে দেখিও। দাঁড়াও, যা পারো করো, কিন্তু আমার বেবির দিকে নজর দেবে না। যে কোনো সমাজে বেবির জন্য মা সবকিছু করতে পারে, সেখানে তুমি তো কোন ছাড়। ভুলেও এমন কোনো ভুল করো না যেটার প্রায়শ্চিত্ত করতে করতে তোমার সারাটা জীবন কেটে যাবে। কথাটা মাথায় রেখো মিস্টার ঠাকুরপো।
কি হলো? ও টলে গেল না? কেসটা কি? মাথা ধরে টলে গেল। এর আগের দিনও অসুস্থ হয়ে গেল। এরকম তো আগে কাউকে কখনো দেখিনি। কেসটা কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি ওপরে যাও, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আর হ্যাঁ, আজ থেকে নিয়ম করলাম, কোনো বেড টি ঘরে যাবে না। যার প্রয়োজন সে নিজে বানিয়ে খাবে। এখানে কোনো দাসীবাদী নেই বাড়ির বউরা। না হলে মোটা টাকা দিয়ে আপনি বাড়িতে কোনো রাঁধুনি রাখুন, সে ঘরে ঘরে গিয়ে খাবার দিয়ে আসবে। বাড়ির বউদের ফ্রি সার্ভিস বন্ধ। তুমি তোমার শ্বশুর মশাইয়ের সঙ্গে কিভাবে কথা বলছো? তাহলে শ্বশুর মশাইকে বলুন, উনি ওনার পুত্রবধূর সঙ্গে কথা বলছেন। তুমি কিন্তু আমাকে এখনো চেনোনি যোগমায়া। তুমি আমাকে এখনো চিনতে পারোনি। তোমার ডিএস কলোনি, তোমার মেন্টো রিক্সাওয়ালা, তুমি সবকিছু কিন্তু ধূলিসাৎ করে দেবো, সব নিশ্চিহ্ন হয়ে যাবে। বাবা, কে? আমি ভাবতেই পারছি না বিয়ের পরের দিন সকালবেলা আমার বাবা, আমার বোনেরা এত খারাপ ব্যবহার করতে পারে বাড়ির বউয়ের সাথে। তুই জানিস না, জানিস না রেহানদা। তুই চুপ কর, তুই একদম চুপ কর, নাহলে কিন্তু মার খাবি। তুমি কেন এর মধ্যে ইন্টারফেয়ার করছো? আমাকে তো ইন্টারফেয়ার করতে হবে বাবা। রেহান, কেন ইন্টারফেয়ার করতে হবে তোকে? এটা তো পারিবারিক ব্যাপার না, এটা স্বামী স্ত্রীর ব্যাপার। বিয়ে হয় একজন নারী একজন পুরুষের, আর একজন পুরুষ যদি নারীর দায়িত্ব নিতে না পারে তাহলে তাকে শত দিক, যেমন রব তুই। ছি, তুমি কিন্তু ওকে এ বাড়িতে রাখতে পারবে না রেহান। প্রথম দিনে ও যে রূপ আমি দেখছি, ওকে এ বাড়িতে রাখা যাবে না। ওকে আমি এ বাড়ি থেকে বের করে দেব। এক মিনিট শ্বশুর মশাই, শ্রদ্ধেয় শ্বশুর মশাই, এক মিনিট। কোথায় আপনার বাড়ির ছেলে সারা রাত বাড়ির বাইরে ছিল, তাকে শাসন করবেন না, উল্টে আপনি আমার স্বামীকে শাসন করছেন, ওই উৎসা চ্যাটার্জিকে শাসন করছেন। আমি তো ভাবতেই পারছি না। যাই হোক, আজকে আমি নিজের হাতে সবাইকে চা কফি সার্ভ করে দিচ্ছি, কিন্তু কালকের থেকে সবাই যে যার কাজ নিজে করবে। কাজ করতে শেখো, কথাটা যেন মাথায় থাকে। Hey, you can't. What you think of yourself, don't cross your limit. তুমি চেনো না আমাদের, তুমি জানো না, তুমি ভাবতেও পারছো না আমাদের পাওয়ার। পাওয়ার? একটা নাম বললে না, পায়ের নিচ থেকে জমি সরে যাবে। কি নাম? গায়ত্রী দেবীর নাম শুনেছেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোনো বিপদে পড়েছেন নাকি? আপনি আমায় বলতে পারেন স্বচ্ছন্দে, হয়তো আমি আপনার সাহায্য করতে পারি। হ্যাঁ, সাহায্য? মেন্টো রিক্সাওয়ালার মেয়ে আমাকে কি সাহায্য করবে? হ্যাঁ, যাও এখান থেকে যাও। সার্ভেন্ট কোয়ার্টার রয়েছে, ওখানেই থাকো। সাহায্য করবে, নিজের সীমার মধ্যে থাকবার চেষ্টা করবে, সাহায্য করবে।
রব, রব, রব কোথায় গেলে? কি সাইন হয়েছে? না। কেন? উৎসার হাতে চোট লেগেছে। কি মুশকিল, কি বলছোটা কি? শরীরটা তো লাগবে, না হলে আমরা বিপদে পড়ে যাবো। কেন বুঝতে পারছো না? আপনি কি নেবেন? আপনি ব্রেকফাস্টে কি নেবেন? আমি 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 ব্রেকফাস্ট। না না, নার্ভাস হবেন না, চাপ নেবেন না। নার্ভের ওপর খুব চাপ পড়ছে না? আচ্ছা, কাল রাতে আপনি বোধহয় পেশেন্ট দেখতে গিয়েছিলেন না? না মানে আমি কালকে রাত্রে। তুমি কি করে জানলে? উনি তো বললেন উনি ডাক্তার, হাসপাতালে গিয়েছিলেন, নিশ্চয়ই পেশেন্টই দেখতে গিয়েছিলেন। হ্যাঁ, পেশেন্ট দেখতে গিয়েছিলেন। মারা গেছে বোধহয়। তুমি কি করে জানলে? হ্যাঁ মানে উনি প্র্যাকটিস তো করেন না, ডাক্তারি ভুলে গেছেন হয়তো, তাই ভাবলাম হাতুড়ে ডাক্তার পেশেন্ট মেরে দিয়েছে বোধহয়। তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছো না? না না না, ইয়ার্কি মারলাম কোথায়? এ বাবা, আপনি আমার শ্বশুর মশাই, আপনার সাথে রঙ্গ করা মানায় নাকি? যাই হোক, আপনি কি খাবেন বলুন। আমি জানি ও কি খাবে। একটা এগ পোচ খাবে, একটা কফি নেবে, আর ওটসের একটা প্রিপারেশন খাবে। আপনি জানেন? হ্যাঁ। তাহলে আপনি বানিয়ে ফেলুন। কি? আমি কিচেনে রান্না করব? ওমা, নিজের স্বামীর জন্যই তো করবেন, এইটুকু করতে পারবেন না? সারাদিন সেজে গুজে গয়না পরে টোটো করে ঘুরে বেড়াচ্ছেন। তোমার স্পর্ধা থেকে তো আমি অবাক হয়ে যাচ্ছি। না না, অবাক হওয়ার কিছু নেই। আপনি ঠিক থাকলেই তো এই বাড়িটা ঠিক থাকবে, নইলে এই বাড়ির লোকগুলোর যা অবস্থা, এদের শাসন করা দরকার। আর আপনি তো রাজেশ্বর চ্যাটার্জির স্ত্রী, আপনাকেই তো শাসন করতে হবে, তাই না? যান, হাত পুড়িয়ে বরের জন্য রান্নাটা করে ফেলুন। তুমি কি তো লিমিট ক্রস করছো? লিমিট ক্রস করছি না, লিমিট ক্রস করছি না আমি। যেদিন লিমিট ক্রস করব না, সেদিন এই চ্যাটার্জি গ্রুপের ফিদ নড়ে যাবে। কথাটা মাথায় রাখবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না না, খাও দাদা ভাই, খেয়ে দে ঘুমিয়ে পড়ো, তারপরে একটা শরবত দেবো বিকালবেলা উঠে। জানি শরবতটাতেই ঘুমের ওষুধ থাকবে। এখন আমি কিছুতেই ওদের দেওয়া শরবত খাবো না। সব দিক থেকে সেফলি খেলতে চাইছে। কোনো কারণে আমি যদি বেরোতে চাই, যাতে বেরোতে না পারি, ঘুমিয়ে থাকি, আমাকে সেইভাবে রাখতে চাইছে। না রে, আমি খাবো না তোদের দেওয়া শরবত। কি কথা, হাত ধুচ্ছিস কেন? খেলি না তো কিচ্ছু। দেখো দেখি। ও বাবা, বাবা তুই কোথায় উঠছিস? বস বস না, বস বস, না খেয়ে উঠতে নেই। বস, আরেকবার বস। আচ্ছা দেখ, আমি তোকে না নিজে হাতে ভাত মেখে খাইয়ে দিচ্ছি, কেমন? কি ভেবেছিলুম জানিস? ভেবেছিলুম এই মাংসের দিকে আর তাকাবো না, সেই তোর জন্য আমি মাংস রান্না করলুম, সেই মাংস এখন হাত দিয়ে তোকে খাইয়ে দেবো আমি। দেখ, তোর কষ্টের কাছে আমার কষ্ট তো কিছুই নয় বাবা। পড়ে নে বাবা। খাবি নে? কি হলো, মাংস ভাত খাবি নে? উপর আর তুই তো মাংস এত ভালোবাসিস। ওই দেখ ভাই তোর জন্য মাংস এনেছে, আজকে মাংস রান্না করলুম। খাবি নে বলছিস কেন? বুঝতে পারছো না মা, তোমার বউ আজকে আর বেঁচে নাও ফিরতে পারে। আমি এখন বসে বসে মাংস ভাত খাবো? আচ্ছা ঠিক আছে, মাংস ভাত খাবি না তো
সেদ্ধ ভাত আছে আমার জন্য, সেদ্ধ ভাত নিয়ে আসি। দাঁড়া, তুই তো সেদ্ধ ভাত খাবো না। আচ্ছা মা, ছেড়ে দাও, দাদা খেতে চাইছে না যখন ছেড়ে দাও। দাদা তুই যা, তুই রুমে গিয়ে রেস্ট নে, আমি বরঞ্চ তোর জন্য শরবতটা নিয়ে যাচ্ছি, ওটা বরং খেয়ে নিস, ঠিক আছে? তুই যা 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 রুমে যা। আমি শরবত খাবো না। যাক, তবু তো কথা বললো, তাই না মা? শরবত যখন খাবে না, ঠিক আছে দাদা ভাই, তোমাকে কিছু করতে হবে না, কিছু খেতেও হবে না, তুমি এখন শান্ত হয়ে চুপটি হয়ে থাকো। হ্যাঁ, সত্যি বাবা, তোমাকে নিয়ে পারা যায় না। আজকাল এত বায়না হয়েছে তোমার, কি বলো তো বায়না সামলাবে তোমার সব? দেখো দেখি চললি কোথাও পারাগ। ওফ ভগবান, খেলো নে, আমার আর ভাল লাগে না। দাদা, তোমার বউ এখন শুধু তোমার বায়না সামাল দিচ্ছে, কেন জানো? তোমার চাকরিটা পেয়েছে। এরপরে যখন তোমার বউ থাকবে না, তখন তোমাকে কে সামলাবে দাদা ভাই? না দাদা শোন না, তুই বরং উপরে যা, উপরে গিয়ে একটু শো, রেস্ট নে, বুঝলি তো? আমি একটু পরে শরবত দিয়ে যাচ্ছি, শরবতটা পারলে খেয়ে নিস। কেন বলতো, আমাদের তো আবার বেরোনো আছে, তো দেরি হয়ে যাবে, আমাদের ফিরতেও তো অনেক রাত হবে। যা তুই উপরে যা, গিয়ে রেস্ট নে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ বাড়িতে তোড়জোড়, তার মধ্যে আবার তীর্থদা আর দিদি এসেছে। মা ওদের নিয়ে ব্যস্ত আছে। পলাশ আর প্রতীক্ষা নিজের ঘরে দরজা বন্ধ করে আছে, বিশ্রাম নিচ্ছে। হয়তো একটু পরেই বেরিয়ে যাবে। এই সময় আমাকে যেভাবেই হোক বাড়ির পেছন দিক দিয়ে হলেও বেরিয়ে যেতে হবে। যেমন করেই হোক শিমুলকে আমাকে বাঁচাতেই হবে, যেমন করেই হোক। এই রিভলভারটা জোগাড় করেছি, এটা ফলস, খেলনা রিভলভার, কিন্তু এছাড়া আমার তো আর কিছু করার নেই। থানায় ফোন করে বলে দিতে হবে, তাদের আশাটা কনফার্ম করতে হবে। কিন্তু আমি তো জানি না ওরা কোথায়, কখন, কিভাবে প্ল্যান করছে। ট্রেন থেকে নামার পর শিমুল হেঁটে বাড়ি ফেরে। আনুমানিক সেরকম কোনো একটা জায়গায় পলাশরা ওদের কার্যসিদ্ধি করবে। তার আগেই পুলিশকে পেট্রোলিং করতে বলতে হবে। আর আমি নিজে দাঁড়িয়ে থাকবো কোনো গাছের আড়ালে, দেখি আমার সামনে দিয়ে পলাশ আর প্রতীক্ষা কিছুতেই শিমুলকে খুন করতে পারে কিনা। আচ্ছা, ওরা কি নিজেরাই ক্ষতি করবে না অন্য কাউকে? এত বড় রিস্ক কি নেবে? অন্য কারোর মাধ্যমে জানাজানি হয়ে গেলে ওদের বিপদ। আমার ধারণা ওরা নিজেরাই যা করার করবে। না, আর একদম সময় নষ্ট করা যাবে না। নিচে সবাই গল্প করছে, সবার সামনে দিয়ে বেরোতেও পারবো না। আমাকে যেমন করে হোক পিছন দিক দিয়ে বেরোতে হবে, যেমন করে হোক। আর এটাই আজ আমার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ। দেখে ফেললে ব্লান্ডার হয়ে যাবে, কিন্তু তাই বলে আমি তো ঘরে চুপ করে বসে থাকতে পারবো না হাত পা গুটিয়ে। যা হবে হবে। যদি আমি ধরা পড়ে যাই, তখন আমিও ওদের মুখোশ খুলে দেব। ঈশ্বর, ঈশ্বর, শিমুলকে বাঁচানোর জন্য এইটুকু চেষ্টা করছি আমি। তুমি আমার সঙ্গে থেকো ঈশ্বর। ওই মেয়েটার দুনিয়াতে কেউ নেই, আমি ছাড়া ওর কেউ নেই ঈশ্বর। কেউ ওর বিপদের কথা জানে না,
ও নিজেও জানে না, ও সকলকে বিশ্বাস করে। তুমি ওর কোনো ক্ষতি হতে দিও না ঈশ্বর, দয়া করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গাড়িটা এখন ছাড়া হবে না দাদা? বড়বাবু সব মালের ওজন মিলিয়ে দিবে। মালের ওজন মেপে দেখবে মানে কেনই বা ওজন মাপবে? আর বড় মামা ওর সাহস কি করে হয় আমার সঙ্গে এইভাবে কথা বলার? ওরু দাদা, আজ তো আপনি একাই বাজারে গিয়েছিলেন, নিজে গাড়ি নিয়ে গেছিলেন, সব জিনিসপত্র নিজে গাড়িতে তুলেছেন, সবটাই তো আপনার দায়িত্ব ছিল। কেউ তো বাজারে নাকও বলায়নি, কেউ এর মধ্যে ঢুকেও নি। আর যদি মাল কম থাকে তাহলে কিন্তু চোর ধরা পড়বে, দোকানদারদের ডেকে আনা হবে, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু আমার দেখে মনে হচ্ছে আপনি খুব ভয় পাচ্ছেন। আপনি ভয় পাচ্ছেন কেন? অনি বড় মামাও কি বলছে এগুলো? মানে মাল কেন কম পড়বে? দেখ গুরু, আমার এসবে মত ছিল না, কিন্তু মধু কাকা এমন ভাবে ইনসিস্ট করলো, আমরা একবার চেক করে নি। আর তাছাড়া আগের ইভেন্টটাতে তো মাংস কম পড়েছিল, এটা তো তুইও দেখেছিস। বড় মামা সেই ঘটনার আজকের ঘটনার মধ্যে তো কোনো মিল নেই। সেদিনকে মিহির বাজার করেছিল, আর তোমরা সবাই জানো যে আজকের বাজারটা আমি করে এনেছি। আচ্ছা, দ্যাট মিন্স তোমরা আমাকে অবিশ্বাস করছো, রাইট? না না, সিরিয়াসলি এবার কিন্তু আমারও খুব খারাপ লাগছে। অরুণাভ তো আমার স্বামী, তোমরা আমার স্বামীকে অবিশ্বাস করছো, ওকে সন্দেহ করছো, তাও আবার এই মেয়েটার কথায়। এটা কতটা ইনসাল্টিং তুমি বুঝতে পারছো বড় মামা? না তৃষা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। তখন তুমি বাপের বাড়িতে ছিলে, একটা ঘটনা ঘটেছিল। হ্যাঁ হ্যাঁ বড় মামা, আমি সবটাই জানি, সেটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা। তা বলে তোমরা সবাই মিলে প্রত্যেকে অরুণাভকে কাঠগড়ায় তুলে দাঁড়াবে, তাও আবার এই মেয়েটার জন্য, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সরি তৃষা, তুমি চুপ করো। এখানে কথা বলে কোনো লাভ নেই। এই পরিবারের সন্তান হয়ে আমাকে আমার পরিবারের সামনে প্রমাণ করতে হবে যে আমি চোর নই। সত্যি মানে ভাবতেও অবাক লাগছে যে আমার পরিবার আমাকে বিশ্বাস করে না। এরপর তো আমার বাঁচতে ইচ্ছে করছে। ওর কি বলছিস এগুলো? এই সমস্ত কথা বলছিস কেন? আমি সবার হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, সরি বলছি। আমরা ইম্পালসিভ হয়ে এখানে চলে এসেছি। সবাই 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 চলো চলো এখান থেকে। না না না, আমি সবটা প্রমাণ দেব। আমি সমস্ত মাল তোদের সবার সামনে ওজন করাবো। কেমন নাটক করে যাচ্ছেন দেখো মহাশয়, এভাবে কেটে কেটে এমন ভাবে বলছেন যাতে সবাই একেবারে মরমে মরে যায়। যখন শ্যামলীর কথা তোরা আমাকে সন্দেহ করে থাকতে পারিস, তখন তো আমি এমনি এমনি যেতে দেবো না তোদের। তবে কি জানিস তো, আমি তো একটা মানুষ, আমার একটা মিনিমাম সেলফ রেসপেক্ট আছে। আপনার নাটক আমি ধরে ফেলেছি ওজা, আমি তো আজ ওজন না মাপিয়ে ছাড়বই না। তাই একটা কথা বলি, যদি সমস্ত মাল ওজনে ঠিক থাকে তাহলে আজ এই মুহূর্তে আমি ব্যবসা ছেড়ে দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যখন এখানে এসেই পড়েছেন, অন্তত একটা বারের জন্য ওজনটা করতে দিন। না করবেন না, চলে যাবেন না ম্যাডাম, একবার শুনুন আমার কথা। পা ছাড়ো বলছি। শ্যামলী, আমি কিন্তু একবার মিলিয়ে দেখুন। শ্যামলী, উঠে এসো। আমি ম্যাডামকে একবার বোঝাও না। বড় বৌমা, শ্যামলী যখন বলছে তখন শোনাই যাক না ওর কথা একবার। ওর সন্দেহ যদি মিথ্যে হয়, ওর অনুমান যদি ভুল হয়, তাহলে ওকে কিন্তু শাস্তি পেতে হবে, কঠোর শাস্তি পেতে হবে। বড় বৌমা, আমারও মনে হয় আমাদের একবার শ্যামলীর কথাটা শোনা উচিত। মধু কাকা, দেখো, আমি আর ফণি
এই ব্যবসাটা নিজের হাতে দাঁড় করিয়েছি। আমি জানি সন্দেহ জিনিসটা খুব ছোঁয়াচে, কিন্তু সন্দেহ যখন একবার ঢুকে পড়েছে তখন এইভাবে একসাথে ব্যবসা করা যাবে না। কথায় কথায় খটাখটি লেগে যাবে, তার চেয়ে এসে যখন পড়েছি সব ওজন মেপে নেওয়াই ভালো। হ্যাঁ তো করো না, ওজন করো, আমি তো প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত। 1 মিনিট। মিহির, মিহির, ওজন মাপার যন্ত্রটা নিয়ে এসো, যাও। একটা কথা আবার সবাইকে মনে করিয়ে দিই আমি, আজকে আমাকে যে অপমানটা করা হলো সেটা যদি বিনা কারণে হয়ে থাকে তাহলে তোমরা সবাই আমাকে চিরকালের মতো হারাবে। পরেরটা লাগাও, পরেরটা। সাবধানে সাবধানে। কই কোথাও তো কিছু কম নেই, লিস্টে যা আছে তাই আছে, কোথাও কিচ্ছু কমেনি। তাই তো হওয়ার কথা ছিল বড় মামা। কি দাদু, এবার তোমাদের সন্দেহ দূর হয়েছে তো? না মানে সবার সামনে আমাকে অপমান করে আনন্দ পেয়েছো? আমার যা সম্মান হারাবার আমি হারিয়ে ফেলেছি, আমার তাহলে কিছু যায় আসে না। তুই বরং আরেকবার চেক কর। আমার কথা এনাফ শ্যামলী, এনাফ শ্যামলী, চুপ করুন এবার। লজ্জা করছে না এরপরও? আপনি কি করলেন আপনি জানেন সেটা? পুরো আমার ভাই, আজকের এই ঘটনাটা হয়ে যাওয়ার পরে ও কোনদিন আমাকে ভালোবাসবে? আজকে আমাকে এই দিনটা তো দেখালে তুমি। বিয়ের পরে স্বামীর ঘর ছেড়ে এখানে আশ্রয়ের জন্য এসেছিলাম। আমি রোজগার করি না, আমি তোমাদের পয়সায় খাই, সেই জন্য আজকে আমার ছেলেটাকে এইভাবে অপমানিত হতে হলো। আজকে এই মেয়েটার কথা তুমি এখানে ছুটে এসেছো কেন? তুমি জানো না ও কতটা সৎ? কেন এসেছো দাদা? ওকে পরীক্ষা নেওয়ার জন্য তো? বাবা, বাবা তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। আজকে এই মেয়েটা তোমার নিজের নাতির থেকে বেশি হলো। তাহলে ঠিক আছে, তুমি ওকে নিয়েই থাকো। আজ থেকে তুমি আমাকে হারালে বাবা। এই প্রত্যেকটা চোখের জলের দাম তোমাকে দিতে হবে শ্যামলী। আমার সংসারে তুমি কি করে থাকো এবার আমি সেটা দেখে নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাছ আমাদের টোপ গিলেছে, আমি নিজের কানে সবটা শুনেছি। সবাইকে নিয়ে এখানে চলে এসো। কই কোথাও তো কিছু কম নেই, লিস্টে যা আছে তাই আছে, কোথাও কিচ্ছু কমেনি। এই প্রত্যেকটা চোখের জলের দাম তোমাকে দিতে হবে শ্যামলী। আমার সোনার সংসারটা শেষ করে দিচ্ছে ও। শ্যামলী, 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 আমি আপনাদের আঘাত দিতে চাইনি স্যার। আমি এখনো বিশ্বাস করি না যে আমি কোনো ভুল করেছি। আমার সন্দেহ ভুল নয়, কিন্তু এটা কি করে হলো? সব কি করে এরকম ভাবে গন্ডগোল হয়ে গেল? মহেশ্বর এটা কি করলেন? কি করলেন এটা? বালি? সিমেন্ট বাঁধানো চাতালে এত বালি কোথা থেকে এলো? বালি কি করছেন আপনি? 1 মিনিট স্যার। মিহির দাদা, আমাকে একটু হেল্প করো তো, এসো। তুমি বারবার কি করছো বলো তো শ্যামলী? আরে মিহির, কি করছো তুমি? বলছেই না। শ্যামলী কি করছেন? শ্যামলী কি করছেন কি আপনি? তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, এবার নেমে এসো।
আমিও শ্যামলী মালাকার। ভালোবাসা দিয়ে পরিবার বেঁধে রাখি, বিনা কারণে পরিবারে ভাঙন ধরাই না। আমি কোনো অন্যায় করিনি, কোনো অন্যায় করিনি। মীর দাদা, এটা নামো। আরে কি করছো নাকি শ্যামলী? এই দেখুন স্যার, কেন ওজনগুলো একদম ঠিকঠাক আসছিল, কিভাবে ওজন মেলানো হয়েছে এবার বুঝতে পারছেন তো? মাত্র তো একটা পেটি দেখলেন, আরো তো অনেক পেটি রয়েছে। দেখবেন, একবার খুলে দেখুন না যে কত টাকার চুরি হচ্ছে আপনার কোম্পানিতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি করে পেরেছিস বল? এই এতগুলো জোড়া বাড়ির লোককে তুই কি করে পেরেছিস ঢোকাতে? ওরে বল। চলো দেখি ইভেন্টের একটা ব্যবস্থা করি। আজ কোনো ইভেন্ট নেই বাবা। শ্যামলী অরুকে অনেকদিন ধরেই সন্দেহ করছিলেন, তাই অরুকে ধরার জন্য এই ট্র্যাপটা বাঁধা হয়েছিল। তুই আমাকে ফাঁদে ফেললি? তা না হলে যে তুই ধরা পড়তিস না ওরু। আর তুই যে দিনের পর দিন এত টাকা চুরি করেছিস, তার জন্য তোর লজ্জা হচ্ছে না? প্রথম দিন থেকে শ্যামলীকে চোর বলেছিস, নিজের পিঠ বাঁচাতে মেয়েটাকে একেবারে জীবনটা তার দুঃসহ করে তুলেছিস। অরু, তুই ভালো করে শুনে নে, আজ রাতের মধ্যে তোর জিনিসপত্র সব গুছিয়ে নিবি। এই বাড়িতে কোনোদিন তোর ছায়া যেন আর না পড়ে। কি বাড়ি থেকে বের করে দেবেন? এত বড় শাস্তি দেবেন? না না না, এ তো আমি চাইনি মহেশ্বর, এটা হতে পারে না। এটাই আমার শেষ কথা। মধু, মধু কি বলছিস তুই? সবাই এখন যে যার ঘরে যাও, পরে সবার মাথা ঠান্ডা হলে না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। অপরাজিতা এসো। শ্যামলী, আমি এবং আমার পুরো পরিবার প্রথম দিন থেকে আপনাকে অবিশ্বাস করেছি। আপনি প্রথম দিন থেকে এই অফিসে যে চুরি হয় সেটা নিয়ে আমাদেরকে সতর্ক করতে চেয়েছেন, কিন্তু আমরা উল্টে আপনাকে অপমান করে অফিস থেকে তাড়িয়ে দিই। আমি কৃতজ্ঞ আপনার কাছে। আজকে আপনার জন্যই এই অপ্রিয় সত্যিটা আমাদের সামনে উঠে এল। এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, আমি যেটা করেছি সেটা আমার কর্তব্য ছিল, কিন্তু যেটা হচ্ছে সেটা সত্যি আমি চাই না স্যার। ঘরের ছেলে ঘরের বাইরে চলে যাবে, কোথায় যাবে, কি করবে স্যার, এটাকে কোনোভাবে আটকানো যায় না স্যার। যদি আটকাতে পারতাম তাহলে সবটাই খুশি আমি হতাম শ্যামলী। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা দোষীর একটা শাস্তি পাওনা থাকে, তার সেই শাস্তিটা পাওয়া উচিত, নাহলে চেতনা ফেরে না। তাই আমার মনে হয় যে যেটা হচ্ছে ভালো হচ্ছে শ্যামলী। তাই বলে পরিবারটায় ভাঙন ধরবে মহেশ্বর?
বাড়িটা থেকেও তো শাস্তি দেওয়া যায়, বাড়ি ছেড়ে চলে যাওয়াটা কি আটকানো যায় না মহেশ্বর? বলো না, আটকানো যায় না? আজ তুমি যা করলে শ্যামলী, তার ফল তোমাকে পেতেই হবে। I promise I will finish you. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনিও সার্থক স্যারকে খুব ভয় পান, তাই না? কেন ভয় পেতে যাবো কেন? ওকে বাঘ না ভাল্লুক? স্যার, উনি তার থেকেও সাংঘাতিক। উনি এসএস। শুনেছি নাকি ওনার নামে বাঘে গরুতে একই ঘাটে জল খায়। একেবারে ডিনাই করব না যে ভয় পাই না, তবে কি জানো স্যার, আপনি ডেকেছেন? স্যার, আমি পরে আসছি। না না, পরে কেন? এসো এসো, দুজনকেই তো ডেকেছি আমি। স্যার, আপনি যে ওকে ডেকেছেন সেটা আমাকে আগে বলে দিলে পারতেন। জানলে কি করতে? আসতে না? বাবা, সুযোগটা পেতাম, অ্যাটলিস্ট তৈরি থাকতাম এরকম একটা অস্বস্তিকর অনভিপ্রেত পরিস্থিতির জন্য। এনিওয়ে স্যার, আপনি বলুন কেন ডেকেছেন? আশ্চর্য, সানাইয়ের শব্দটা বড্ড জ্বালাচ্ছে। কলেজের কাছে বিয়ে বাড়ি হচ্ছে নাকি? বসো বসো, দুজনেই বসো বসো। স্যার, আমার সামনে যদি আমার টিচার দাঁড়িয়ে থাকে, আমি কি করে বসি বলুন? ও রিয়েলি? এত ভদ্রতা তুমি জানো? স্যার, আপনি আমাকে বলেছিলেন কিছু কিছু সিচুয়েশনে চুপ করে থাকলেও চলে। আমি যেখানে সেখানে বেশি কথা বলি, তাই এই কথায় আমি চুপ করেই থাকলাম। স্যার, আমার ক্লাস আছে, আপনার কি বলা আছে বলে দিন, আমি চাই। সার্থক, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, বসো, ব্যাপারটা খুব সিরিয়াস। স্যার, আমি আপনাকে আগের দিনও বলেছি আর আজও বলছি, এই মেয়েটা এই কলেজটাকে ইয়ার্কি জায়গা ধরে নিয়েছে। যখন তখন তর্ক জুড়ে সবার সামনে তামাশা করছে। সরি স্যার, আমি ভেবেছিলাম আর চুপ করেই থাকবো, কিন্তু প্রফেসর সেনগুপ্ত আমাকে সেটা থাকতে দিলেন না। এই যে এই কথাটা উনি বললেন না, এই কলেজটাকে আমি ইয়ার্কি মারার জায়গা মনে করি, কেন বললেন? ওনার কাছে কি কোনো প্রমাণ আছে নিজের কথার সাপেক্ষে? আমার কোন বিহেভিয়ারে ওনার মনে হয়েছে যেখানে আমি তামাশা করি? বরং উনি সেদিন লাইব্রেরিতে আমার সাথে যা করেছেন, আমি ওখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি, কিন্তু বেরিয়ে এসেও তো রক্ষে নেই। উনি বাইরে এসে আমাকে যাচ্ছে তাই দেখেছেন? এই মেয়েটার সামনে আপনি সকাল সকাল বলছেন সমস্যার সমাধান করতে। পুরো দিনটাকে বরবাদ করা জুড়ি নেই। একটা স্টুডেন্ট পড়াশোনায় মন না দিলে তাকে কিছু বলা যাবে না। কলেজে আসবে অথচ ক্লাস করবে না, লাইব্রেরির বই বাড়িতে আটকে রেখে দেবে, তাও কিছু বলা যাবে না। ভাগ্যবালী কলেজে ইউনিয়ন নেই, নইলে এই মেয়েটি সেখানে লিডার হয়ে বসতো। দেখেছেন তো স্যার, উনি কেমন অনর্থক ভাবে কথা বাড়াচ্ছেন। উনি তো এটাও বলতে পারবেন না এই কলেজের কোনো প্রটোকল ভেঙেছি আমি। শুধু নিজের রাগটা উড়ে দিচ্ছেন, তাও আবার রাগটা কেন তার ব্যাখ্যা না নিজের কাছেও নেই। তোমরা একটু থামবে, একটু শান্ত হও, শান্ত হও। দেখো স্রোত, সার্থক, তোমরা দুজনেই বড় হয়েছো, ম্যাচিওর। বসো, দুজনে বসো বসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদি সম্ভব হয় তাহলে প্লিজ আমাকে মাফ করে দেবেন স্যার। আপনি তো অনেকটাই জানেন আমার প্রবলেমগুলোর ব্যাপারে। আজ সোমবার, আমি মনে করি না মিস মুখার্জি আপনার ব্যক্তিগত প্রবলেম নিয়ে একটা সপ্তাহ শুরু হতে পারে। The file, please. Yes, sir. Hello, beautiful.
সরি সরি, প্লিজ কিছু মনে করবেন না। আসলে কি জানেন তো, অফিসে এরকম একজন এক্সেপশনালি নতুন কেউ এসেছেন আর সুদীপ্ত চ্যাটার্জি জানে না, এটা আগে কখনো হয়নি। তাই নিজেই আলাপ করতে চলে এলাম। আলাপ করার জন্য কিছু ভদ্র ভাষা থাকে মিস্টার চ্যাটার্জি। আপনি যখন সেই ভাষাগুলোর প্রয়োগ করেননি, তাই কিছু মনে করবেন না বলার কি মানে হয়? রাই 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 ওয়েট, মানে উনি আমাদের সিনিয়র প্রজেক্ট লিডার, মানে স্যারের কাছের বন্ধু। রিয়েলি ভেরি সরি স্যার, ও অ্যাকচুয়ালি আসলে আমি 10 দিনের জন্য বাইরে বেড়াতে গেছিলাম, পাটায়া সিঙ্গাপুর ঘুরতে। তখনই বোধহয় আপনার আমদানি হয়েছে। আমার পরিচয় তো পেয়ে গেলেন, এবার সন্ধি তো। নমস্কার। আরে সুদীপ্ত, কখন এসছি? এই তো। হ্যালো মাই ফ্রেন্ডস। এই সবার সাথে একটু হাই হ্যালো করছিলাম। আচ্ছা, আমার কেবিনে আয়, উই নিড টু ডিসকাস ফিউ থিংস। হ্যাঁ, বলছি আইটেমটাকে কোথা থেকে আনলি? আয়না, আমার সাথে কথা আছে। সুদীপ্ত চ্যাটার্জির থেকে না একটু সামলে থেকো, বুঝলি? লোকটা একটা পাক্কা বদমাশ, আরো পরিষ্কারভাবে বলতে গেলে লম্পট একটা। অনেকদিন ধরেই তো দেখছি উনি যে কিরকম সেটা প্রথম আলাপের ভাষাতেই আমি বুঝেছি। যাকগে, তবে আমার কাছে বিশেষ কিছু সুবিধা করতে পারবে না। তোমার সুবিধে করতে না পারলেও তোমার অসুবিধা কিন্তু করতেই পারে। লোকটা সম্পর্কে একটু সাবধানে থেকো। এক্স্যাক্টলি, যত দূরে থাকবে ততই মঙ্গল। লোকটা ডেঞ্জারাস। বাবা, তোমরা এত ভয় দেখাচ্ছ কেন? শুনে তো মনে হচ্ছে হিন্দি সিনেমার ভিলেন। তার থেকে কমও কিছু নয়। দেখো রাই, তুমি বোধহয় ঠিক জানো না লোকটা আসলে কি। আচ্ছা শোনো, আমি লাঞ্চ টাইমে বলছি ওর কাহিনী। নিহাত আমাদের অনির্বাণ স্যার বড্ড ভালো মানুষ, সেই জন্যই উনি এত বছর অফিসে টিকে গেছেন। রাই, একটু সামলে থেকো, অনেক কীর্তি আছে ওনার। আচ্ছা যাই হোক, ওসব ছাড়ো, আমি যাই একটু কাজ করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আননোন নাম্বার, আমাকে আননোন নাম্বার থেকে কে ফোন করছে? হ্যালো। হ্যালো তিতির। সোমরাজ, কি হয়েছে তোমার? কি এরম ভাবে কথা বলছো কেন? কি হয়েছে? এটা কার নাম্বার? তিতির, আমি খুব বিপদে পড়েছি তিতির। কিসের বিপদ? আমাকে বলো কি হয়েছে? কোথায় তুমি? কোথা থেকে ফোন করছো তুমি? আমি লুকিয়ে একজনের ফোন নিয়ে তার ফোন থেকে তোমায় ফোন করছি। আমি এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না। সব শেষ হয়ে যাবে তিতির, সব শেষ হয়ে যাবে। কি শেষ হয়ে যাবে সোমরাজ? কি হয়েছে আমাকে বলো না। কি বিপদ হয়েছে তোমার? কি হয়েছে বলো। কোথায় আছো সেটা বলো একবার। আমি কোথায় আছি? তিতির, ওই 3 রাস্তার মোড় থেকে উকিল বাগানের দিকে যেতে যে গলিটা যাচ্ছে, ওখানে গিয়ে যে মাঠটা আছে সেখানে। তিতির, তুমি প্লিজ আমাকে বাঁচাও। তিতির বাঁচাও আমাকে। কেটে দিল। কি বিপদ হলো সোমরাজের? আমি কি করবো এখন? যাবো। এখন থেকে কয়েকটা জিনিস মেনটেন করতে হবে। টাইম মতো খাওয়া দাওয়া আর ঘুম। আর সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো টেনশন না করে কোনো কিছু নিয়ে। ডাক্তার তো আমায় একা একা বেরোতে বারণ করেছে, চিন্তাও করতে বারণ করেছে। আমি এখন বেরোলে বাড়ির সবাই টেনশনে পড়ে যাবে। সোমরাজ তো জানে সবটা। সোমরাজ এত করে বলছে কি সাহায্য করতে, আমি কি করবো? এত কিছু জেনে যখন বলছে নিশ্চয়ই বড় কোনো বিপদে পড়েছে। আমি কাউকে বলবো না, কাউকে জানানো যাবে না। আমাকে একাই যেতে হবে। দাদা একটু তাড়াতাড়ি চলুন না, ফোনটা তোলো সোমরাজ। তিতির পৌঁছলো? যাচ্ছে তিতির ওখানে?
একাই যাচ্ছে তো নাকি পুলিশ টুলিশের ঝামেলা করবে না তো তিতির? দাদা ওই মাঠের দিকটাতে যাব। দিদি আগে যেতে পারবো না, এই অবধি আমাদের পারমিট আছে, পুলিশ ধরে নেবে দিদি, আপনাকে একটুখানি হেঁটে যেতে হবে। দাদা আমি হেঁটে যেতে পারবো না, হেঁটে অনেকটা সময় লেগে যাবে, আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে, প্লিজ চলুন না, আমি এক্সট্রা টাকা দিয়ে দেবো আপনাকে। এর বেশি যেতে পারবো না দিদি। ব্যাস 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 এখানে দাঁড় করে দিন। এই নিন দাদা। যত কষ্টই হোক হেঁটেই যেতে হবে। কিচ্ছু হবে না সময় যায়, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই জায়গাটার কথাই তো সোমরাজ বলেছিল। কোথায় সোমরাজ? সোমরাজ কোথায় তুমি? আমি চলে এসেছি সোমরাজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তিতি খাবারটা খেয়ে। তিতি তিতি কোথায় গেল? এই তিতি তিতি। তিতির বৌমনি বাড়িতে নেই? আরে না, ও তো এখানেই ছিল, আমি খাবারটা নিয়ে এলাম। এই তুই ওর ঘরে একবার দেখ তো, যা যা যা। হ্যাঁ হ্যাঁ দেখছি না। কোথায় যে যায় না মেয়েটা। তিতির কোথায়? নিচে এসো, তোমার জন্য একটা সুখবর আছে। মা তিতির কোথায়? তিতির এখানেই ছিল, আমি সবিতাকে পাঠালাম, মনে হয় ঘরে গেছে, বুঝলি? ও আরে শোনো, দেখো না একটা বড় অর্ডার পেয়েছি, বুঝলে তো, এই সুখবরটা দেবো বলে তিতিরকে ডাকছি আর কি। তাই কোথায় যে যায় মেয়েটা? আমি তো সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, তিতির বৌমনি বাড়িতে নেই। কিন্তু ও এখানেই বসেছিল, আমি বললাম খাবারটা নিয়ে আসছি, তুই খেয়ে তারপর ফ্রেশ হ। ও সবিতা এখন বলছে বাড়িতে নেই। আমি তো বাগানেও খুঁজলাম ভালো করে, দারোয়ান দাদা দেখতে পেয়ে বললো তিতির বৌমনি নাকি একটু আগে বেরিয়ে গেছে। কি বলছো সবিতা? বাড়িতে নেই মানে কোথায় যেতে পারে? তিতির কোথায় গেল? তিতির তো মা, ও আমার সঙ্গে ছিল, ও আমার সঙ্গে। কোথায় গেল তিতির? কোথায়? এটা কোন জায়গা? সোমরাজ কোথায়? সোমরাজ নেই আছে। সোমরাজ কোথায় তুমি? কেন বাচ্চা? আমাকে ছাড়ো না। সোমরাজ কোথায় তুমি? সোমরাজ! সোমরাজ তুমি কোথায়? সোমরাজ তুমি বললে সোমরাজ এখানে আছে, তোমরা কোনো ক্ষতি করে দাওনি তো? সোমরাজ সোমরাজ একদম চুপ। কে ফোন করছে? ফোনটা তোলো তিতির, ফোনটা পিক আপ দা ফোন তিতির। বাবা তোর বর তো তোকে ফোন করেই চলেছে, এই দেখ তোকে চোখে হারাচ্ছে নাকি, দেখ। আরে ফোনটা সমানে রিং করে যাচ্ছি, ফোনটা তুলছেই না। আরে তিতির ফোন, ফোনটা তোলো তিতির, ফোনটা। সৌরাজ কোথায়? তোমরা কোনো ক্ষতি করে দাওনি তো? সৌরাজ কোথায়? এটা কোন জায়গা? তোমরা কারা? কেন আমাকে আটকে রেখেছো? প্লিজ ছাড়ো সৌরাজ, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও। এই চুপ, একদম চুপ। এই এত চেঁচামেচি কিসের রে? ওই এত চেঁচিয়ে কিচ্ছু লাভ নেই। তোকে একজন মহিলা আমাদের এখানে 1 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিয়ে গেছে। তুমি এখন কদিন আরাম করে নে, তারপর বাচ্চাটা হয়ে গেলে সিগন্যালে ভিক্ষা করতে নামিয়ে দেবো। তোকে লাইনে নামিয়ে দেবো।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমাকে আগেই বলেছিলাম বর্ণা, ফ্রড, গোটা গ্রামটা একটা ফ্রড। এই মেয়ে এখানে থাকবে না, এক্ষুনি ঘাট ধরে বের করে দাও ওকে। কি হয়েছে? তোমার কপালে সিঁদুর কেন? বর্ণা তো তোমাকে কালকে যা বলার তাই বললো, আর তুমি তো সিঁদুরটা তুলেও দিয়েছিলে, আবার পড়েছো কেন? আসলে রুচি ওনার সহজ কথাটা বুঝতে পারছে না। আসলে ও আলোকপর্ণা দত্তের নরম দিকটা দেখেছে তো, তাই আলোকপর্ণা দত্ত শক্ত হলে কতটা কঠিন হতে পারে সেটাও বুঝতে পারছে না। স্বপ্নটা যে ভোর রাতেই দেখলাম আমি, এটা সত্যি যে ওনার সঙ্গে আমার বিয়ে হয়নি। যা হয়েছে সবটাই একটা সাজানো নাটক ছাড়া কিছু না, সবটাই মিথ্যে। এত কিছু যখন বুঝতেই পারছো তাহলে নাটকটা কেন চালিয়ে যাচ্ছ? মনের ভয়। এই সিঁদুরটা তো সত্যি, আমার স্বপ্নটাও তো সত্যি, তাই এই সিঁদুর তুললে যদি ওনার বিপদ হয় তা আমি কি করে হতে দেব বলুন? দিদিমণি, দিদিমণি, আমি আপনার পায়ের নিচে এক কোণে পড়ে থাকবো দিদিমণি। কোনোদিনও আপনাদের মাঝে আসবো না, কোনোদিনও আমি কোনো অধিকার চাইবো না। শুধু আমার এই সিঁদুরটা মুছে ফেলতে বলবেন না দিদিমণি। তুমি কোনো অধিকার চাওয়ার জায়গায় নেই সুইটি। তুমি একবার আমাদের প্রাণ বাঁচিয়েছিলে, আমরা সেই কৃতজ্ঞতার খাতিরে তোমাকে বাড়িতে এনেছিলাম, কিন্তু আমি যে ভুল করেছিলাম সেটা তুমি আজকে প্রমাণ করে দিয়েছো। দিদি, আমি সত্যি বলছি দিদি, আমি সবার জুতো পেটা খেয়ে নেবো, সাত চড়ের রাগ কাটবো না, কিন্তু শুধু এই সিঁদুরটা আমায় মুছতে বলবেন না। বর্ণা, এর তো দেখছি নাটকের পারদ ক্রমশ চড়ছে। চড়াচ্ছি ওর পারদ। এই যে অনেক নাটক হয়েছে, তোমার আর এইসব নাটকে না আমাদের মন গলবে না। তোমার আসল মতলবটা কি সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই দেখ, একটু পরেই ভিড়বি খাবে, দেখ। বিশ্বাস করুন, আমার কোনো মতলব নেই দিদিমণি, আমি এসব কোনো মতলবের জন্য করছি না, আমি শুধু দাদার ভালো চাই বলে। মা, ও মামা, বলুন না দিদিমণিকে, বোঝান না যাতে আমাকে সিঁদুর তুলতে না বলে, তাতে তো আপনারই ছেলে বিপদ হবে। বলুন। আমি কি বলবো মা ওকে? ও আমার কথা কোন দিন শুনেছে যে আজ শুনবে? ও শুধু সেটাই করে যেটা ও ঠিক বলে মনে করে, মঙ্গল অমঙ্গলের পরোয়াও কোনোদিন করেনি, আজও করবে বলে মনে হচ্ছে না। মা, এসব আপনি কি বলছেন? আপনি তো কালকে অন্য কথা বলছিলেন, আজকে হঠাৎ করে আপনি এই মেয়েটাকে সাপোর্ট করছেন এত কিছুর পরে। দিদিমণি, দিদিমণি, আমাকে সিঁদুর তুলতে বলবেন না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না, আমাকে সিঁদুরটা মুছতে বলবেন না, আমি পারবো না। কি হলো? এই বুমার বাবা, সুজি কি হলো? বলেছিলাম না ভিড়মি খাবে, ভিড়মি খেয়েছে। এই রুচিরা, তুমি দাঁড়িয়ে আছো কেন বলো তো? যাও না, একটু জল নিয়ে এসো না, জলটা নিয়ে এসো। এই কি হলো? বাবা দিদি, তোমাদের তো দেখছি একেবারে দরদ উতলে উঠেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মায়া করে এই মেয়েকে এই বাড়িতে আনাটা আমার একদম উচিত হয়নি, আমি খুব বড় ভুল করে ফেলেছি। ওর হাব ভাব আমার একদম ভালো লাগছে না। তুমি ভেবে দেখো, রাতারাতি ও একটা স্বপ্ন দেখে ফেললো, আর সেটাও যেমন তেমন স্বপ্ন নয়, এমন একটা স্বপ্ন দেখলো যাতে ও সিঁদুর পরার পেছনে একটা চুক্তি খাড়া করতে পারে। না সৃজন, আমার এটা একদম ভালো লাগছে না। যাকে তুমি এটা যে বুঝেছো তাতেই আমি ধন্য। এবারে কি ব্যবস্থা করবে বলো? সেটাই তো আমিও ভাবছি, তবে আমি আরো একটা জিনিস খেয়াল করেছি। আবার কি? আজকে এই সুইটির সিঁদুর পরে সং সাজার পেছনে কিন্তু মায়ের মদত রয়েছে। কি? মা?
তাহলে তুমি ভেবে দেখো, কালকে যখন আমরা সুইটিকে বাড়িতে নিয়ে এলাম তখন মা কিরকম ব্যবহার করছিল সুইটির সাথে, আর আজকে ইনডাইরেক্টলি তো মা সুইটিকে সাপোর্ট করলেন। আর তাছাড়া আমি তো মাকে এটা নিয়ে প্রশ্নও করলাম, তখন কিন্তু মা প্রশ্নটা এড়িয়ে গেলেন। এবার আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে বন্যা, আমি ভাবতে পারছি না। তুমি তুমি কি কি মনে করছো? মা কি চাইছে? মা এখন সুইটিকে তোমার নতুন বউ বানানোর প্ল্যান করছে। কি বলছো বন্যা? হ্যাঁ সৃজন, আমার তো এখন এটাই মনে হচ্ছে। আর তুমি তো জানোই আমার যেটা মনে হয় আলটিমেটলি কিন্তু সেটাই সঠিক বলে প্রমাণিত হয়। জানি, কিন্তু মা যে কেন এসব করছে, মানে মায়ের কি মাথাটা খারাপ হয়ে গেছে? আস্তে আস্তে সুইটি, আস্তে আস্তে ওঠো ওঠো ওঠো। এই তো। তা সুইটি, শরীরটা কি এখন একটু ভালো লাগছে নাকি তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে? না, আমাকে কোথাও নিয়ে যেতে হবে না, আমি ঠিক আছি। বাহ, খুব ভালো কথা। তাহলে আমার একটা কথা এবার কান খুলে শুনে নাও। তোমাকে আমি আর এ বাড়িতে রাখবো না, তোমায় আমি হোমে পাঠানোর ব্যবস্থা করছি। আমাকে আপনি তাড়িয়ে দেবেন না দিদিমণি, আমি কি এমন দোষ করেছি বলুন তো? তোমার দোষ একটাই, তুমি নিজের সীমা অতিক্রম করে গেছো, নিজের সীমাটা ভুলে গিয়েছিলে। আর একটা কথা তোমাকে বলে রাখি সুইটি, ভালো হোক খারাপ হোক আমার স্বামীকে নিয়ে স্বপ্ন শুধুমাত্র আমি দেখব, তার ভালো মন্দটাও আমি বুঝবো, আর সেই জায়গায় আমি কাউকে এলাও করি না। আর এই বেয়াদবিটা করে তুমি কিন্তু ভালো কাজ করলে না। চল সৃজন। দিদিমণি, দিদিমণি আপনার পায়ে পড়ছি, আমায় ক্ষমা করে দিন দিদিমণি। আপনারা ছাড়া যে আমার কেউ নেই, আমাকে হোমে পাঠিয়ে দেবেন না দিদিমণি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে কোনোদিন কোনো জ্বালাতন করবো না, বাড়ির সব কাজ করে দেবো, এক কোণে পড়ে থাকবো আমি দিদিমণি। তুমি তোমার রং অলরেডি দেখিয়ে ফেলেছো সুইটি, তাই এই সমস্ত নাটক করে আর কোনো লাভ নেই। আমার সিদ্ধান্ত পাল্টাবে না। আগে একটা ভালো হোম দেখবো, তারপর তোমাকে ওখানে পাঠিয়ে দেবো, ব্যাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিছু বোঝা গেল? অংশুদা খোঁজ নিচ্ছে, একটু পরে ওই রবিকে গিয়ে ধরতে হবে। অংশুদা ফিরে এসে সংকেত দিক কিছু। ইন্সপেক্টর মৈত্র গেলেন কোথায়? ওনাকে বলেছিলাম এখানে থাকতে। হ্যালো তিওয়ারি দা, আরে দাদা তুমি আসতে পারতে এখানে, চাও ফানে কত বড় পার্টি হচ্ছে, 2 পয়সা কামিয়ে নিতে পারতে দাদা। এই তো ইন্সপেক্টর মৈত্র। আরে একে তো নবাবগঞ্জ থানায় দেখেছি, এ তো পুলিশ। তিওয়ারি দা, চাও ফানে পুলিশ, তুমি রাখো তো ফোনটা, আমি তোমাকে 1 মিনিট বাদে করছি। হ্যাঁ যাই হোক ইন্সপেক্টর মিত্র, এখানে এমন কিছু দেখলেন যা স্বাভাবিক নয়, বা এমন কাউকে যাকে ঢুকতে দেখেছেন অথচ ট্যাবে কোনো রেকর্ড নেই, বা গেটে ঢোকার সময় কোনো কোড বলতে হয়নি? নো স্যার। স্যার আপনার গোপটা খুলে গেছে। আরে বাস, এ তো পুলিশই। আচ্ছা গোফটা খুলে গেল যার, তাকে অংশুমান সেনগুপ্ত বলে মনে হচ্ছে না? ঠিক আছে, আমি ওয়াশরুমে গিয়ে সব ঠিক করে আসছি। ওকে স্যার। আপনার নাম স্যার?
রাজাবাবু। স্যার, আমার মনে হয় রাজাবাবু নিশ্চয়ই আমাদের ফাঁদের বিষয়টা জেনে গেছে, তাই এখনো আসছে না। এখানে তো কাউকে রাজাবাবু বলে মনে হলো না। সেটা ঠিকই, থাকলে তো বোঝা যেত। কেউ কোনো সংকেত শব্দও বলল না। আমরা তো নাচের সময় সবার কাছেই রিচ করলাম। তিওয়ারি তো জানে না আজ আমি এখানে এসেছি। দাদা অংশুমান সেনগুপ্ত ছদ্মবেশে চাফা নামের একটা রেস্তোরাঁতে গেছে দলবল নিয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা তো কেউ বুঝতেই পারলাম না রাজাবাবু এলো নাকি এলো না। স্যার, আপনি একবার ওই রবিকে ফোন করে দেখুন তো, বলুন আমরা এভাবে ব্যবসা করব না। ফোন লাগছে না, বন্ধ বলছে। বোঝো কাণ্ড, হঠাৎ ফোন বন্ধ হয়ে গেল। কিচ্ছু বুঝতে পারছি না আমি, কিচ্ছু বুঝতে পারছি না আমি, কিচ্ছু না। আমি যে রাজাবাবুর পোশাকে চাওফানে যাবো সেটা তো রবি ছাড়া কেউ জানতো না। ওই অস্ত্রোপচারকারীর পার্টিটা যে জেনুইন সেটাও খবর নিয়েছিল রবি, তারপরে আমি ওখানে গেছি। তাহলে এই রবি নামের লোকটা কোনো গেম খেললো না তো? গেম? কি গেম? মানে ও যদি বুঝে গিয়ে থাকে যে আমরা নকল আর্মস ডিলার রাজাবাবুকে ধরতে চাইছি, তাহলে আমাদের ডাকলো কেন? আর ডাকার পরেও তো কোনো রকমের ক্ষতির চেষ্টা করেনি। ঠিকই বলেছে ফুলকি, ধরে ফেললে কি বেঁচে ফিরতাম ওদের ডেরা থেকে? আমার দুজন শার্প শুটার লাগবে, ভালো শুটার যাদের এম কখনো মিস হয় না। টার্গেট হচ্ছে অংশুমান সেনগুপ্ত। অংশুমান সেনগুপ্ত? তার মানে দাদা আমার লোকে ঠিকই আন্দাজ করেছিল ওই লোকটা কিছু একটা তদন্ত করছে যেটা আপনার বিরুদ্ধে যেতে পারে, তাই না দাদা? হ্যাঁ, সেরকমটা হতে পারে, হতেই পারে। মুদ্রা কথা হলো আমাদের ফাঁদ পাততে হবে, ফাঁদ পেতে অংশুমান সেনগুপ্তকে ধরতে হবে, তারপরে তাকে শেষ করে দিতে হবে, বুঝতে পেরেছ? আমরা একটা কাজ করব, ওই বৈশাখী উৎসবের দিনই কাজটা করে নেবো, কারণ সেদিন লোকজন সব ব্যস্ত থাকবে, প্রচুর লোকজন থাকবে, বুঝতে পেরেছো? শোনো তিওয়ারি, আমাদের হাতে সময় কিন্তু খুব কম। কাজটা বুঝে গেছো, ব্যবস্থা করো, যাও। ঠিক আছে দাদা, আমি ব্যবস্থা করছি। আমি আপনার কোনো ক্ষতি হতে দেবো না দাদা, আসি। এরপরে ধরতে হবে বেটা রবিকে। সে আবার কিছু গন্ডগোল করলো কিনা কে জানে। কেউ তো কিছু একটা করেছে, আর এসব আতিপাতি লোকের হাত রাজাবাবু অব্দি কি করে
পৌঁছচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হে মধুসূদন, তোমার জীবনের কোন অধ্যায়ের কথা বলছো যেটা শুরু হয়েছিল? নারীদের অধিকার রক্ষার অধ্যায়। আর সেই অধ্যায়ের কেন্দ্রে ছিল স্বয়ং দ্রৌপদী। রাজসভায় দ্রৌপদীর সঙ্গে যে অধর্ম হয়েছিল, আজ সেই কারণেই আমরা এই রণক্ষেত্রে দাঁড়িয়ে আছি পার্থ। দ্রৌপদীর অসম্মানের যন্ত্রণা থেকে জন্ম হয়েছে এই মহাভারতের, যেখানে আজ আমরা দাঁড়িয়ে আছি। আর এই নতুন অধ্যায়ের প্রথম পর্বের সূচনা হয় বিদর্ভের রাজকুমারী রুক্মিণীর থেকে। মাধব, দ্বারকা নির্মাণের উদ্দেশ্য কি ছিল? আর মহারানী রুক্মিণীর এই যুদ্ধের সাথে কি সম্পর্ক? আমার অর্ধাঙ্গিনী রুক্মিণীর সম্পর্ক সরাসরি এই যুদ্ধের সঙ্গে পার্থ। রুক্মিণী কেবল ধর্মের পক্ষ নিয়েছে, প্রেম আর নারী শক্তির প্রতীক সে। রুক্মিণী দাঁড়াও, সখী। সখী দাঁড়াও। রুক্মিণী, রুক্মিণী শোনো। কথা বলো, তুমি তো সংসারের সবার মনের অবস্থা আর কষ্টের কথা জানো, তাহলে আমার মনের অনুভূতি তুমি কেন বুঝতে পারছো না? দেখো, সত্যি করে বলো যে এই মৌনতার কারণ কি? সব বিষয়ে কিছু বলার বা করার একটা সময় থাকে, আর সেই সময় পেরিয়ে যাওয়ার পর তার কোনো মূল্যই থাকে না। সেজন্যই তোমায় আমি মনে করিয়ে দিচ্ছি যে তোমার মৌন থাকার সময় এবার সমাপ্ত হয়েছে। কেন চুপ করে আছো? কিছু তো বলো। আমি তোমাকে আবারও বলছি, আজ যদি তুমি না আসো তাহলে এই রুক্মিণীর সঙ্গে অনর্থ ঘটবে। অন্তত আমার প্রশ্নের উত্তর দাও মাধব। মাধব, আমাকে উত্তর দাও। মাধব, আমাকে আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।